আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আজকের ইনস্ট্রাক্টর রুহান, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। আপনাদের আজকে আমি দৈনন্দিন বিজ্ঞান এবং প্রযুক্তি এই টপিকটার উপর একটা ক্লাস নিব, যেখানে মূলত আমি বিগত সালের প্রাইমারি শিক্ষক এবং প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আশা করি এই ক্লাসের পরে যে বিগত সালে কোশ্চেনগুলো আসছিল সেগুলো নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। আপনাদের আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট করবেন, আমি অবশ্যই সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা আজকে শুরু করি। দেখুন, সর্বপ্রথম যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে প্রাক প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা 2016 সালে খুবই সহজ একটা কোশ্চেন আসছে। সেটা হচ্ছে অ্যাবাকাস জিনিসটা কি, অ্যাবাকাস আসলে কি? আমরা হয়তো এই জিনিসটার সাথে পরিচিত না, কিন্তু অন্যান্য দেশে বিশেষ করে জাপানে অ্যাবাকাস জিনিসটা খুবই প্রচলিত এবং ওয়াইডলি ব্যবহার করা হয়। বাংলাদেশে আমরা ক্যালকুলেটর যেরকম ইউজ করি, জাপানে অ্যাবাকাস জিনিসটা ইউজ করা হয়। অ্যাবাকাস হচ্ছে আসলে একটা গণনা যন্ত্র। আমি আপনাদেরকে একটু আঁকায় দেখাই জিনিসটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, অ্যাবাকাস হচ্ছে জিনিসটা এরকম এরকম একটা বক্স থাকে, ঠিক আছে? এরকম একটা বক্স থাকে, আর এখানে ধরেন এই যে এরকম কয়েকটা তার থাকে, তারপরে এই যে এরকম 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 কিছু রিং এর মতো থাকে, এগুলা দিয়ে আসলে গণনা করা হয়, ঠিক আছে? তো আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারেন অ্যাবাকাস জিনিসটা কি, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো অ্যাবাকাস হচ্ছে আমাদের এক ধরনের গণনার যন্ত্র। তো সঠিক উত্তর হবে আমাদের খ নাম্বার। তো পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা। আমার কথা কি ঠিকভাবে বোঝা যাচ্ছে? আপনারা যারা ক্লাস করতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভয়েসটা আসলে ক্লিয়ার কিনা। যদি ভয়েসে কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন, আর যদি পার্টিকুলার কোনো কোশ্চেনে কোনো ওয়ার্ড বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। দেখুন, 2 নাম্বার কোশ্চেনটা কি, এইচআইভি কি? দেখেন, এইচআইভি বা এইডস এই জিনিসটা নিয়ে আমরা সবাই জানি। বিভিন্ন পত্র পত্রিকা খুললে আমরা দেখতে পাই যে দেশে এইডস মহামারী জিনিসটা আস্তে আস্তে বাড়তেছে। এটা হচ্ছে এক ধরনের ভাইরাস, ঠিক আছে? এটা হচ্ছে কি এক ধরনের ভাইরাস। আমাদের আনসারটা কি হবে? আমাদের আনসার হবে খ নাম্বারটা। দেখেন, ভাইরাস। তো এটা কিভাবে ছড়ায়? এটা হচ্ছে একটা যৌনবাহিত রোগ, ঠিক আছে? তো এটা নিয়ে আপনারা চাইলে একটু ইউটিউবে ঘাটাঘাটি করে দেখতে পারেন জিনিসটা আসলে কিভাবে ছড়ায়। তো এটা এখানে কোশ্চেনে নাই। দেখেন বাকি অপশনগুলো, দেখেন ব্যাকটেরিয়া দেওয়া আছে, ছত্রাক দেওয়া আছে এবং সায়ানো ব্যাকটেরিয়া দেওয়া আছে। সবগুলাই আসলে আলাদা আলাদা জিনিস। অনেকে আমরা ভাবি যে ভাইরাস, ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া একই জিনিস, আসলে জিনিসটা ওই রকম না, সবগুলাই আলাদা আলাদা জিনিস। যেমন ভাইরাস হচ্ছে আমাদের আরএনএ ডিএনএ থাকে, তারপর এটা হচ্ছে অনেক আদিকোষী একটা জীব, ঠিক আছে? এটা জীবিতও হতে পারে, মৃতও হতে পারে। এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যেই বিভিন্ন ধরনের ঝামেলা আছে যে তারা আসলে এটাকে ঠিকভাবে সংজ্ঞায়িত করতে পারে নাই। বাট বাকিগুলা দেখেন, ব্যাকটেরিয়া আছে এখানে, এরপর হচ্ছে আমাদের সায়ানো ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো তুলনামূলক উন্নত শ্রেণীর জীব। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। আমাদের এখানে বলা হয়েছে সৌরকোষে কি ব্যবহার করা হয়। দেখেন, আমরা অনেক সময় ইংরেজি জানি, কোন একটা শব্দের ইংরেজি জানি কিন্তু বাংলা জানি না। যেমন চেয়ার, এটা একটা ইংরেজি শব্দ, আমরা সবাই চেয়ারের সাথে পরিচিত। বাট আমি যদি বলি কেদারা, এটা নিয়ে কিন্তু কেউ আমরা অনেকেই জানি না আসলে চেয়ারের বাংলা হচ্ছে কেদারা। তো ওই রকম সৌরকোষ আমরা কখনো ওইভাবে কোথাও শুনি না, সবাই সব জায়গায় শুনি সোলার প্যানেল, সোলার প্যানেল, সোলার প্যানেল। তো সৌরকোষে কি ব্যবহৃত হয়, তাই না? এখানে লেখা আছে সৌরকোষে কি ব্যবহার করা হয়। এখানে হচ্ছে সৌরকোষে আমরা কি ব্যবহার করি, সিলিকন ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো এটা আপনারা মনে রাখতে পারেন। এটা হচ্ছে 2014 সালে আমাদের এই কোশ্চেনটা আসছিল। ওকে, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, এটা হচ্ছে প্রাক প্রাথমিক নিয়োগ সহকারী পরীক্ষা 2013 সালে আসছিল। এটা হচ্ছে কোন বস্তুর বা কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি হয়। দেখেন,
একটা বস্তু কোন কালার বা কোন রঙের হবে এটা আসলে ডিপেন্ড করে ওই বস্তুটা কোন আলো সেটা প্রতিফলিত করতেছে। দেখেন সূর্যের আলো, ঠিক আছে, সূর্যের আলোর কালার কয়টা, সেটা হচ্ছে 7টা। আমরা জানি কি বে, নি, আ, স, হ, ক, লা। আমরা এটা সবাই জানি, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। এখন কোন বস্তু যদি সবগুলা রং শোষণ করে সেটা হবে কালো, আর কোন বস্তু যদি সবগুলা রং প্রতিফলিত করে সেটা হবে সাদা। আর আমরা কোন জিনিস কোন কালার দেখব এটা ডিপেন্ড করে ওই বস্তুটা কোন রং প্রতিফলিত করতেছে। দেখেন যদি বলি আমি একটা জিনিস হচ্ছে বেগুনি কালার, দেখেন এই যে এখানে রূপান্তর বেগুনি কালার দেখা যাচ্ছে। এখন বেগুনি কালার জিনিসটা কেন হলো, এর মানে হচ্ছে সে এই বেগুনি বাদে যতগুলো রং আছে সবগুলো সে শোষণ করতেছে, বাকি যে বাদ থাকতে সেটা হচ্ছে বেগুনি, সেটা বোর্ড থেকে প্রতিফলিত হচ্ছে। তার মানে আমরা কোনো একটা বস্তু কি কালার এটা আসলে কিভাবে দেখব, যখন সেই বস্তুটা একটা রং প্রতিফলিত করবে। আমার এই শার্টটা হচ্ছে বাদামি কালার, এটা কেন বাদামি, কারণ এটা বাদামি বাদে যত ধরনের রং আছে সেটা শোষণ করতেছে। এখন কোনো বস্তু যদি সকল ধরনের রং শোষণ করে তাহলে সেটা কি হবে, কালো। দেখেন এখানে বলছে কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি। কালো রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি, এটা আপনারা বাস্তবে জিনিসটা ফিল করতে পারেন। গরমের দিনে যখন আমরা সাদা রঙের কোনো কিছু পরে বের হই, আর বিপরীত পক্ষে যখন কালো রঙের কোনো বস্তু বা জামা শার্ট পরে বের হই, তখন আমরা জিনিসটা বুঝতে পারি। কালো রঙের কোনো জিনিস যখন আমরা পরে বের হই তখন আমাদের প্রচুর গরম লাগে। এর কারণ হচ্ছে কালো রঙের বস্তু সবচেয়ে বেশি তাপ শোষণ করে। আর এই জন্য গরমের দিন আমরা হালকা কালার, সাদা বা অফ হোয়াইট এরকম কালারের কোনো জামা পরে বের হওয়াটা সুবিধাজনক, আমাদের গরম কম লাগে। সূর্য থেকে যে তাপগুলো আসে সেটা কালো রঙের জামা কাপড় বেশি শোষণ করে, আমাদের গরম বেশি লাগে। তো আপনারা এইভাবে এই জিনিসটা মনে রাখতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন বৈদ্যুতিক শক্তির বৈজ্ঞানিক একক কি বা বাণিজ্যিক একক কি। দেখেন আমরা বিদ্যুৎ যারা বিল দিই তারা সবাই একটা জিনিস জানি, সেটা হচ্ছে ইউনিট হিসাব করি আমরা, যে আমাদের এই মাসে কত ইউনিট শক্তি খরচ হয়েছে বা পরের মাসে কি কত ইউনিট হবে, এটা আমরা সবসময় ইউনিট আকারে হিসাব করি। বাট বাণিজ্যিক একক আসলে ইউনিট না। দেখেন বাণিজ্যিক একক ইউনিট না, দেখেন আমরা বলি ইউনিট, UNIT। দেখেন ইউনিট হচ্ছে আমাদের প্রচলিত একক, বাট এটার বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। দেখেন কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘন্টা, এটার মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার। দেখেন এইভাবে, ঠিক আছে, কিলোওয়াট পার আওয়ার, এইভাবে আমরা হিসাব করে থাকি। দেখেন এখানে দেওয়া আছে কিলোওয়াট ঘন্টা, এটা হবে আমাদের আনসার। ঘ নাম্বারটা হবে আমাদের কি আনসার। আমার কোশ্চেন কি জিনিসগুলা কি আপনারা বুঝতে পারতেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে আমার ক্লাসটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের চাকরির প্রস্তুতি কেমন হচ্ছে এটাও আমাকে জানাবেন। দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো কি আপনারা বুঝতে পারতেছেন কিনা এটাও কমেন্ট করে জানাবেন। আশা করি জিনিসগুলো বুঝতে পারতেছেন। দেখেন আমাদের 6 নাম্বারের কোশ্চেনটা, যারা আমার গতকালের ক্লাস করছেন তারা জানেন আমি এই টপিকটার উপর অনেকক্ষণ বিস্তারিত আলোচনা করেছি। ইনসুলিন, ডায়াবেটিস, কিডনি, দেখেন তিনটা পরস্পর আসলে সম্পর্কযুক্ত। দেখেন ইনসুলিন হচ্ছে এক প্রকার হরমোন। ইনসুলিন কি করে, যাদের ডায়াবেটিসের সমস্যা থাকে তারা কি করে, ইনসুলিন নামক একটা হরমোন ইনজেকশনের মাধ্যমে নেয়। তো ইনসুলিন হচ্ছে এক প্রকার হরমোন, এটা আমাদের দেহের রক্তের ভিতরে শর্করা এর পরিমাণ আসলে নিয়ন্ত্রণ করে। দেখেন এখানে বলেই দেওয়া আছে, দেখেন এক ধরনের এনজাইম, কৃত্রিম অঙ্গ। দেখেন ইনসুলিন যারা আমরা ডায়াবেটিসের রোগীকে দেখি, আমাদের ফ্যামিলিতে যারা ডায়াবেটিসের সমস্যা আছে তাদের সবার কাছেই মোটামুটি আমরা দেখছি ইনসুলিন নিয়ে একটু আলাপ আলোচনা হয়। তো এখানে আমরা কখনো দেখি নাই যে ইনসুলিন হচ্ছে এক প্রকার। তো আমরা কিন্তু সবাই দেখছি যে ইনসুলিন নিয়ে একটু কথাবার্তা হয়। তো সেখানে কি কখনো দেখছি যে একটা কৃত্রিম অঙ্গের ভিতর বা একটা কৃত্রিম প্লাস্টিকের জিনিস হাত পা আনছে? না, এরকম না, এরকম কিন্তু কিছু দেখি নাই। আমরা দেখছি কি ইনসুলিন হচ্ছে একটা ছোট্ট এতটুকু একটা টিউবের ভিতর থাকে, সেখান থেকে ইনজেকশনের মাধ্যমে আমরা নেই এবং কি করি হাতে বা পায়ে পুশ করি খাবার দাবারের আগে। তো ইনসুলিন আসলে কি, ইনসুলিন হচ্ছে এক প্রকার আমাদের হরমোন, যেটার আনসার হচ্ছে কি আমাদের খ নাম্বারটা। ইনসুলিন এক প্রকার হরমোন, এটা কোনো অস্ত্র না,
ঠিক আছে, এটা কোনো অস্ত্র না, এটা হচ্ছে আমাদের এক ধরনের কৃত্রিম অঙ্গ না, এনজাইম না, এটা হচ্ছে আমাদের এক প্রকার হরমোন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। যেহেতু আমি এর আগের দিন এটা বলছি, তো এটা আপনাদের এমনিতেই পারার কথা ছিল। দেখেন পরবর্তী কোশ্চেনটা দেখেন, কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। দেখেন এর আগের কোশ্চেনটা আর এই কোশ্চেনটা হুবহু এক। দেখেন ম্যাক্সিমাম সময় যারা আপনারা চাকরি প্রত্যাশী আছেন এই জিনিসটা খেয়াল রাখবেন, একই কোশ্চেন, একটা জিনিস আপনি জানেন, একটা টপিক আপনি জানেন, এই জিনিসটাই ঘুরায় ফিরায় বিভিন্নভাবে কোশ্চেন হতে পারে। তার এক্সাম্পল হচ্ছে এই কোশ্চেনটা এর এবং এর আগের কোশ্চেনটা। দেখেন এখানে বলছে কোন হরমোনের অভাবে আমাদের ইনসুলিন রোগ হয়, সরি কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। দেখেন একটু আগে আমি বললাম যে ইনসুলিন হচ্ছে এক প্রকার হরমোন এবং এটা ডায়াবেটিস রোগীদের জন্য প্রযোজ্য। এখানে আবার সেই কোশ্চেনটা বিপরীত ভাবে দিছে যে কোন হরমোনের অভাবে কি ডায়াবেটিস রোগ হয়। একটু আগে আমি বলছি ইনসুলিন হচ্ছে এক প্রকার হরমোন, এখানে আবার বলছে কি কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। একই কোশ্চেন একটু ঘুরাই দিছে। তো এটার আনসার কি হবে আপনারা সবাই নিজেরা বুঝতে পারছেন। অবশ্যই এটার আনসার আপনারা কমেন্ট করে জানান, আমি এটা দাগাই দিচ্ছি। দেখেন এটা হচ্ছে আমাদের কি হবে, ইনসুলিন, তাই না? আচ্ছা, এরপরের কোশ্চেনটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে বলছে কম্পিউটার একটি। দেখেন আমরা বর্তমান সময়ে কম্পিউটার দেখে অভ্যস্ত, ঠিক আছে? বর্তমান সময়ে আমরা যেখানেই যাই সেখানে আমরা কম্পিউটার দেখি। দেখেন আপনারা যারা চাকরির জন্য বিভিন্ন জায়গায় আবেদন করেন, ম্যাক্সিমাম সময় আমরা কি করি, বিভিন্ন ফটোস্টেটের দোকানে যাই, সেখানে গিয়ে কি করি, কম্পিউটারের মাধ্যমে আবেদন করি। তো কম্পিউটার আমরা সবাই জানি, তো ভুল আমরা আসলে এইখানেই করি। দেখেন এখানে বলা হয়েছে কি হিসাবকারী যন্ত্র, সমস্যা সমাধানের যন্ত্র, সিদ্ধান্ত গ্রহণের যন্ত্র এবং হিসাব পরীক্ষার যন্ত্র। তো কম্পিউটার হচ্ছে আসলে একটা গণনাকারী যন্ত্র। তো বর্তমানে আমরা যে কম্পিউটারটা দেখি, সুন্দর একটা স্ক্রিন, কিবোর্ড, মাউস, বাট আদিকালে বা ধরেন 19 শতকের দিকে যখন কম্পিউটার প্রথম আবিষ্কার হয়, তখন কিন্তু কম্পিউটারে এত কাজ ছিল না। তখন শুধুমাত্র কম্পিউটার জটিল হিসাব নিকাশের কাজে ব্যবহার করা হইতো। তো কম্পিউটার হবে আসলে কি আমাদের একটা গণনাকারী যন্ত্র। যদিও বর্তমানে এইটার আসলে অনেক ধরনের কাজ আছে, বাট যেহেতু এটা ধরেন কোশ্চেনে আসছে এবং আনসার দেওয়া আছে যে হিসাবকারী যন্ত্র, তো এটার আনসার আসলে ক নাম্বারটাই হবে, হিসাবকারী যন্ত্র। এখানে ধরেন আর কোনো কিছু আনসার করার সুযোগ নাই আমাদের। তো এটার আনসার কি হবে আমাদের? এটার আনসার হবে আমাদের হিসাবকারী যন্ত্র। আচ্ছা, এই যে কোশ্চেন গুলা, এগুলা কি খুব কঠিন লাগতেছে আপনাদের? আপনারা অনেকেই বলেন যে এই যে দৈনন্দিন বিজ্ঞান এবং প্রযুক্তি জিনিসটা আপনাদের খুব কঠিন লাগে। আসলেই কি কঠিন? দেখুন তো একটু, প্রাক প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা 2011 সালে এই যে কোশ্চেনটা আসছিল, এটা কি আসলে খুব কঠিন? না, এগুলো কিন্তু অনেক সহজ কোশ্চেন। তো আপনারা আমার ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করবেন এবং ট্রাই করবেন এখানে এগুলা নোট করার, কারণ পরবর্তীতে এই কোশ্চেনগুলো আবার রিপিট হতে পারে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। এখানে বলছে কম্পিউটারের জনক কে বা কাকে বলা হয়। দেখেন আধুনিক কম্পিউটারের জনক আর কম্পিউটারের জনক দুইটা কিন্তু আসলে আলাদা, ঠিক আছে? এখানে বলছে কম্পিউটারের জনক বলা হয় কাকে। তো দেখেন কম্পিউটার নিয়ে কিন্তু আমাদের বর্তমান সময়ে অনেক কি আলোচনা আসতেছে, ঠিক আছে? পরীক্ষায় যে কম্পিউটার নিয়ে রিলেটেড যে কোশ্চেন গুলা, সেগুলো অনেক ইজি হয়, বাট এইটা একটু আমাদের ইতিহাস সম্পর্কিত একটা কোশ্চেন। এটার আনসার আমি বলে দিচ্ছি। দেখেন এখানে কয়েকটা আনসার দেওয়া আছে, দেখেন আমি বলি। দেখেন লিবনিস, এটা আসলে আনসার না, এটা হচ্ছে আমাদের ক্যালকুলাসের জনক, ঠিক আছে? মনে রাখতে পারেন, যদি এটা কোশ্চেনে আসার সম্ভাবনা খুব কম, তাও আমি বলে দিচ্ছি লিবনিস হচ্ছে আমাদের ক্যালকুলাসের জনক। এখানে আমি লিখে দিচ্ছি ক্যালকুলাসের জনক, ঠিক আছে? ম্যাথ নিয়ে যারা জানেন বা ইন্টারমিডিয়েটে আপনারা পড়াশোনা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল, তারা অবশ্যই ক্যালকুলাস শব্দটার সাথে পরিচিত। তো ক্যালকুলাসের জনক হচ্ছে আমাদের লিবনিস। এরপর দেখেন তো প্যাসকেল হচ্ছে একজন ফিজিসিস্ট বা পদার্থবিজ্ঞানী ছিলেন। তিনি আসলে কম্পিউটারের সাথে রিলেটেড না, তিনি অনেক আগেই মারা গেছেন, কম্পিউটার আবিষ্কার হওয়ার আগে। তো এটার আনসার হবে আসলে কি আমাদের চার্লস বেবেজ, ঠিক আছে? অবশ্যই মনে রাখবেন চার্লস বেবেজ হচ্ছে আমাদের কম্পিউটারের জনক, ঠিক আছে? তো তিনি যে কম্পিউটারটা আসলে আবিষ্কার করছিলেন, সেটাই হচ্ছে আমাদের গণনাকারী যন্ত্র, বর্তমানের সাথে যেটা
মিলে না আসলে। আগেকার দিনে কম্পিউটার অনেক বড় ছিল, ঠিক আছে, এরকম ছোট একটা জায়গায় একটা ডেস্কটপ নিয়ে একটা মনিটর নিয়ে এরকম কম্পিউটার ছিল না, অনেক বড় ছিল। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। দেখেন আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনটা দেখেন, নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? ঠিক আছে, আপনারা কে কে কম্পিউটার চালান বা আপনাদের বাসার ভিতরে কার কার কম্পিউটার আছে একটু কমেন্ট করে জানান। অবশ্যই চাইলে কম্পিউটারের স্পেসিফিকেশন গুলো বলতে পারেন, আমি অবশ্যই পড়বো। আমার কম্পিউটার আছে, অনেক ভালো লাগে আর কি, গেম টেম খেলি মাঝে মাঝে। তো দেখেন এখানে বলছে নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়। দেখেন অপারেশন, দেখেন কম্পিউটারের অপারেটিং সিস্টেম বলতে আসলে এখানে কি বুঝাইতেছে। দেখেন যে কোনো একটা জিনিস যে চলবে একটা ম্যানুয়াল থাকে, ঠিক আছে, যেমন ধরেন একটা ফোন যে কিভাবে কাজ করবে সেটারও একটা কি ম্যানুয়াল থাকে, একটা ভিতরে একটা ম্যানুয়াল থাকে যে এই অনুযায়ী ফোনটা কাজ করবে। তো কম্পিউটারের অপারেটিং সিস্টেম জিনিসটা হচ্ছে ওই রকম যে একটা কম্পিউটার কিভাবে কাজ করবে বা কিভাবে চলবে। কম্পিউটার এর অপারেটিং সিস্টেম কোনটি নয়, দেখেন এখানে বলছে এমএস ওয়ার্ড। দেখেন প্রথম যে অপশনটা দেওয়া আছে এটা নিয়ে আপনারা অনেকেই ভুলভাল দাগাই ফেলেন, ঠিক আছে, এটা করা যাবে না। এমএস ওয়ার্ড হচ্ছে আমাদের একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। ধরেন কম্পিউটার তো দিয়ে তো আমরা অনেক কিছুই করতে পারি, তাই না, কম্পিউটার দিয়ে অনেক কিছুই করতে, তার ভিতরে একটা অংশ হচ্ছে আমাদের এমএস ওয়ার্ড, ঠিক আছে। এটার মাধ্যমে আমরা আসলে লেখালেখির কাজ করি। যারা ধরেন কম্পিউটারে ফর্ম ফিল আপ করছেন বা ধরেন বিভিন্ন রেজাল্ট দেখেন, ঠিক আছে, তারা জানেন কি কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করার আগে আমরা একটা সিভি যখন বানাই যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেটা আমরা এমএস ওয়ার্ডের মাধ্যমে করে থাকি। তো ওইটা আসলে আমাদের অপারেটিং সিস্টেম না, ওইটা বাদে এখানে যেগুলো আছে এগুলোর ভিতরে দেখেন সবগুলো আসলে অপারেটিং সিস্টেম। উইন্ডোজ, ঠিক আছে, বিল গেটস এর নাম শুনছেন আপনারা, সে কি করছে, সে উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছে। এরপর দেখেন লিনাক্স, এটাও একটা অপারেটিং সিস্টেম, ওপেন সোর্স, ঠিক আছে, এই বাকিগুলা কেনা লাগে আমাদের। এবং তাহলে আমাদের এটার আনসার কি হবে, মাইক্রোসফট ওয়ার্ড। দেখেন এমএস ওয়ার্ড, এটার ফুল মিনিং হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা এটার আনসার আমি দাগাই দিচ্ছি, দেখেন এটার আনসার হবে আমাদের কি এমএস ওয়ার্ড। মনে রাখবেন, এটা খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল, আশা করি এটা মনে থাকবে আপনাদের। এরপরের কোশ্চেনটা আমরা দেখি। আচ্ছা হ্যাঁ, দেখেন 11 নম্বরটা। আচ্ছা আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আপনারা একটু কমেন্ট করে জানান যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, কারণ অনেক সময় টেকনিক্যাল ইস্যুর কারণে কথা ভেঙে ভেঙে আসতে পারে। তো আপনারা জানাতে পারেন যে আসলে আমার ভয়েস ঠিক আছে কিনা। ওকে, আর আপনাদের কি কোনো কোশ্চেনে যদি অসুবিধা থাকে বুঝতে, আমি আবার রিপিট করব, আপনারা বলবেন যে ভাইয়া এটা রিপিট করেন, আমি অবশ্যই রিপিট করব। দেখেন বরফ সাদা দেখায় কেন, কারণটা কি? দেখেন আমি শুরুর দিকে যে একটা কোশ্চেন ছিল যে কোন রঙের বস্তু সবচেয়ে বেশি তাপ শোষণ করে, দেখেন ওইখানে আমি বলছিলাম কি যখন কোনো বস্তু সব ধরনের আলো শোষণ করবে, সূর্যের যে 7টা রং আছে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এগুলা যখন সবগুলা শোষণ করবে তখন সেটা কি দেখাবে, কালো দেখাবে। আর যখন সবগুলা এসে প্রতিফলিত করবে তখন তাকে কি দেখাবে, সাদা দেখাবে। তো ওইটা যদি আপনারা ক্লিয়ারলি মাথায় রাখতে পারেন বা মনে আছে যাদের, তারা এটা নিজেরাই বুঝতে পারতেছেন যে এটা আসলে কি বরফ সাদা দেখানোর কারণ হচ্ছে সে সকল ধরনের আলোক রশ্মি কি করে, প্রতিফলিত করে। দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে, মজার একটা অপশন, সেটা হচ্ছে বরফ এমনিতেই সাদা। দেখেন এটা কি কোনো আনসার হলো যে বরফ সাদা? আচ্ছা আমার শার্টটা বাদামি, এর আনসার কি বাদামি এই জন্যই? না, এটা তো কোনো বিজ্ঞানসম্মত আনসার না। দেখেন এটার বিজ্ঞানসম্মত আনসার কি, আলোর সব রশ্মি প্রতিফলন করে। এটার আনসার কি হবে, আলোর সব রশ্মি প্রতিফলন করে। এই জিনিসটা খেয়াল রাখবেন। দেখেন আমি আপনাকে একটা চিত্র আগায় বুঝাই দিই। দেখেন ধরেন এইটা একটা বস্তু আছে, এইগুলো হচ্ছে ধরেন আমাদের আলোক রশ্মি, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে আমাদের আলোক রশ্মি। যদি এই তিনটাই শোষণ করে, ধরেন এখানে 7টা আলোক রশ্মি আছে, দেখেন সবগুলো আমি আঁকাই দিই, 3 4 5 6 7। দেখেন 7 ধরনের আলোক রশ্মি এর উপর আসতেছে, পতিত হচ্ছে। এখন এইখান থেকে যদি যেটা আমাদের এখান থেকে বের হবে, ধরেন এখান থেকে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এখান থেকে ধরেন লালটা বের হচ্ছে, ঠিক আছে। সবগুলা আলোক রশ্মি এখানে আপতিত হচ্ছে, শুধুমাত্র লালটা প্রতিফলিত হচ্ছে, তার মানে এটার কালার কি হবে, লাল হবে। আর যদি সবগুলাই সে শোষণ করে ফেলে, খেয়াল করেন সবগুলাই এর ভিতরে ঢুকে গেছে আর কেউ বের হয় না, তাহলে এটা হবে কি আমাদের কালো, কালো হবে, এটার রং কি হবে, কালো। আবার দেখেন
ধরেন সবগুলা আলোক রশ্মি এখান থেকে আবার প্রতিফলিত হচ্ছে, ধরেন কেউ আর ভিতরে ঢুকতেছে না, সবগুলা কি এখানে প্রতিফলিত হয় এবং কি সব প্রতিফলিত আপতিত হওয়ার পরে সব প্রতিফলিত হয়েছে, তাহলে আমরা কি দেখবো? সাদা কালার দেখবো। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন, যেটা বের হবে সেই কালারটা আমরা দেখতে পারবো। যদি সবগুলা বের হয়ে যায় তাহলে সাদা দেখবো, যদি সবগুলাই ভিতরে আটকে থাকে তাহলে আমরা কি দেখবো? কালো রং দেখবো। তো এটার আনসার কি হবে? বরফ সাদা দেখায় কারণ সব ধরনের আলোক রশ্মি সে প্রতিফলিত করে। ঠিক আছে, আচ্ছা। তো পরবর্তী কোশ্চেনটা দেখেন, হর্স পাওয়ার হলো, দেখেন হর্স পাওয়ার এই শব্দটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। কিভাবে অংশ আমি আপনাদেরকে জিনিসটা বলি। দেখেন আমাদের বাসায় যাদের মোটর আছে, ঠিক আছে, যারা পানি ট্যাঙ্কি ইউজ করি, ব্যবহার করি, তারা কি করি? বিভিন্ন ধরনের মোটর কিনি। ঠিক আছে, মোটর এখানে ঘোড়া বলি আমরা, যে এক ঘোড়া মোটর, দুই ঘোড়া মোটর। ওই ঘোড়া শব্দ থেকে কোথা থেকে আসছে? আসলে হর্স পাওয়ার থেকে আসে। হর্স পাওয়ার হচ্ছে একটা ক্ষমতার একক। ঠিক আছে, একটা মোটরের ক্ষমতা কতটুকু সেটা আমরা কিভাবে পরিমাপ করি? হর্স পাওয়ার দিয়ে। যেমন 1 এইচপি, 2 এইচপি, 2 হর্স পাওয়ার, 2 ঘোড়া, 3 ঘোড়া মোটর। ঠিক আছে, এটা আমরা হর্স পাওয়ার কোন যুক্তিতে ইউজ করি? এটা আসলে ক্ষমতার একক হিসেবে আমরা ইউজ করি এটা। তো দেখেন এখানে বলে দেওয়া আছে শক্তি পরিমাপের একক না, এটা হচ্ছে আমাদের কি হবে? ক্ষমতা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি? ক্ষমতা পরিমাপের একক। অবশ্যই মনে রাখবেন, যেহেতু আমাদের বর্তমান সময়ে সবার বাসা বাড়িতে আমাদের মোটর আছে, এটা মনে থাকার কথা। ঠিক আছে, সবাই আমরা জানি। ওকে, আপনারা অবশ্যই আনসার করার সময় খেয়াল রাখবেন জিনিসগুলা। কাজ পরিমাপ, চাপ পরিমাপ এগুলো কোনোটাই হবে না, আমাদের আনসার কি হবে? ক্ষমতা পরিমাপের একক। দেখেন এরপর বলছে কোন রঙের তাপ শোষণ কম করে। দেখেন আমি বারবার বলতেছি জিনিসটা, যে যখন একটা বস্তু সব ধরনের আলোক রশ্মি শোষণ করবে তখন সেটা কালো দেখাবে, এবং গরমের দিন যখন আমরা কালো রঙের বস্তু পরে বের হই তখন আমাদের খুব বেশি গরম লাগে। যখন একটা বস্তু সব ধরনের আলোক রশ্মি প্রতিফলিত করবে তখন তাকে সাদা দেখাবে। গরমের দিন যখন আমরা সাদা কালার ড্রেস পরে বের হই আমাদের গরম একটু কম লাগে। তো এখানে দেখেন ওই রিলেটেড, এই আলোর শোষণ এবং প্রতিফলন রিলেটেড একটা কোশ্চেন হচ্ছে আমাদের এইটা 13 নাম্বার কোশ্চেন। দেখেন 2014 সালে আসছিল, যারা এতক্ষণ একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছেন তারা এই জিনিসটা বুঝতে পারছেন যে কোন রঙের আলো তাপ শোষণ করে। কালো রঙের আলো কি সবচেয়ে বেশি তাপ শোষণ করে, কালো রঙের যে বস্তুগুলো আছে। ওকে, তো এটার আনসার কি হবে আমাদের? এটার আনসার হবে কালো। আচ্ছা, দেখেন আমরা পরের কোশ্চেনে যাই। আমাদের কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়? দেখেন উদ্ভিদ যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য এটা ইজি হতে পারে, বাট আমরা যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছি, ঠিক আছে, তাদের জন্য এই জিনিসটা কঠিন হবে। কারণ এই জিনিসটা আমরা কখনো খেয়াল করি না। আমরা যারা গ্রামাঞ্চলে বড় হয়েছি তারা ছোট সময় দেখছি যখন আম খাওয়ার পরে আটিটা ফেলে দিতাম, তখন সেখান থেকে কিছুদিন পর একটা গাছ বের হইতো। জিনিসটা কেমন হইতো আমি আপনাদেরকে দেখাই। এরকম হইতো, দেখেন দেখেন জিনিসটা এরকম একটা আটি থাকতো, তাই না, আমের, আমরা সবাই দেখছি। এরপর সেটাতে কি হতো? এরকম একটা কি হইতো? গাছ বের হইতো। দেখেন পাতা কয়টা? এখানে 2টা না? তো এইভাবে আপনারা মনে রাখতে পারেন। ঠিক আছে, তো এখানে কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়, তার মানে এখানে যেটা আনসার সেটা হবে আসলে কি? দ্বিবীজপত্রী উদ্ভিদ। এখানে বোঝাইতেছে নিচের কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। কোশ্চেনটা একটু ঘুরাই দিছে। দেখেন এখানে হচ্ছে, দেখেন নারিকেল, ভুট্টা, কাঁঠাল এবং গম আছে। দেখেন এইটার আনসার হবে আসলে কি? কাঁঠাল। এটা আপনাদের একটু মনে রাখা লাগবে, কারণ এটা একটু এক্সেপশনাল কোশ্চেন। আমাদের যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছি তাদের জন্য এই জিনিসটা খুবই কঠিন, আমি জিনিসটা বুঝতে পারছি, বাট আপনারা চাইলে এটা মনে রাখতে পারেন। ঠিক আছে, পরবর্তীতে কোশ্চেন আসলে এরকমই আসলে আপনারা পারবেন। ওকে, দেখেন দেখতে দেখতে আমরা 15 নাম্বার কোশ্চেনে চলে আসছি। ঠিক আছে, কাদের কাদের এই জিনিসগুলা ইজি লাগতেছে, কাদের কাদের এই জিনিসগুলা কঠিন লাগতেছে, বা কারা এই আগেও এই কোশ্চেনগুলা ফেস করছেন বিভিন্ন পরীক্ষায়, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাদের রূপান্তর পেজে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন, আমরা অবশ্যই সেটার সলিউশন আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি আমার জিনিসটা বুঝতে পারছেন। দেখেন শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয়। দেখেন আমি গতকাল ক্লাসে কিডনি, রক্ত, ফুসফুস, তারপরে শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি বারবার বলছি যে আমাদের রক্তের ভিতরে যে বর্জ্য পদার্থগুলো থাকে, যে ময়লাগুলা থাকে, সেগুলা কিডনি পরিশোধন করে রক্ত থেকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। দেখেন ওই রিলেটেডই আজকে একটা কোশ্চেন আসছে, শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয় কোন অঙ্গ? দেখেন
শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। এটা কোশ্চেন আসছে 2012 সালে, মোটামুটি ইজি একটা কোশ্চেন। দেখেন, ফুসফুস, কিডনি, হৃৎপিণ্ড এবং যকৃত। দেখেন, লিভার মানে হচ্ছে কি যকৃত, গতদিন আমরা পড়ছিলাম, এটার ওজন 1.5 লিটার এবং এটা আমার মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ। আপনারা যারা গতকাল ক্লাসটা করছিলেন তারা অবশ্যই এটা জানেন। আচ্ছা, এখানে আমাদের আনসারটি কি হবে? কিডনি। দেখেন কিভাবে মনে রাখবেন, দেখেন যারা হসপিটালে গেছেন কখনো তারা অবশ্যই ডায়ালাইসিস শব্দটার সাথে পরিচিত। যাদের কিডনির সমস্যা থাকে তাদের রক্তের ভিতর যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলা কিডনি দ্বারা পরিশোধিত হতে পারে না, হাত পা ফুলে যায়, মানে রোগীরা এক ধরনের ভয়াবহ এক ধরনের অবস্থার সৃষ্টি হয়। তারা কি করে? ডায়ালাইসিস করে। অনেক খরচ সাপেক্ষ একটা ব্যাপার, ঠিক আছে? তো বেশি বেশি পানি খাবেন। কারা কারা পানি খেতে ভুলে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, এটার আনসার কি হবে আমাদের? কিডনি। কিডনি কি করে? আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থগুলা বের করে দেয়, রক্তকে পরিশোধন করে। তো যাদের 2টা কিডনি আছে অবশ্যই কি কমেন্ট করে জানাবেন যে ভাই আমার কিডনি কয়টা? 2টা। কিডনি কিন্তু 2টা থাকে। ওকে, দেখেন পরবর্তী কোশ্চেনটা, আমাদের দেহ কোষে রক্ত হতে গ্রহণ করে কি? দেখেন আমাদের দেহটা আসলে কি? অসংখ্য কোষ দিয়ে গঠিত। দেখেন কোষ, সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। কোষ থেকে কি হবে? বিভিন্ন ধরনের বড় বড় অঙ্গাণু সৃষ্টি হবে, অঙ্গ সৃষ্টি হবে, অঙ্গ হবে, তন্ত্র হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের রেজিস্টার্ড প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা 2011 সালে এই কোশ্চেনটা আসছিল, দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড এই কোশ্চেনটা অনেক ইজি। দেখেন আমাদের দেহ কোষ রক্ত হতে গ্রহণ করে। দেখেন দেহের কোষ রক্ত থেকে কি গ্রহণ করবে? অবশ্যই কি? অক্সিজেন এবং খাদ্য। আচ্ছা, খাদ্য। আমাদের শরীরের রক্ত কি বার্গার গ্রহণ করে? না, আমাদের শরীরের রক্ত কি গ্রহণ করে? শর্করা, আমিষ, প্রোটিন, এইসব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস গ্রহণ করে। আপনি যদি বার্গার খান সেটা কি সরাসরি রক্তে যায়? না, সেটা ভেঙে 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 আমিষ, শর্করা এবং অ্যামিনো অ্যাসিড এইগুলাতে পরিণত হয়। রক্ত কি করে? এগুলো আমাদের কোষের ভিতর পৌঁছায় এবং কোষ কি করে? রক্ত থেকে এগুলা গ্রহণ করে। তো এটার আনসার কি হবে? এটার আনসার হবে আমাদের, দেখেন অক্সিজেন এবং গ্লুকোজ। এটা হবে আমাদের কি? অক্সিজেন এবং গ্লুকোজ। এখন ইউরিয়া, ইউরিয়া হচ্ছে একটা বর্জ্য পদার্থ, মনে রাখতে পারেন। ইউরিয়া কি? ইউরিয়া হচ্ছে একটা সারের নাম, তাই না? আমরা যারা ক্ষেত খামারে সার দিতে দেখছি তারা অবশ্যই জানি কি ইউরিয়া সার, তাই না? ইউরিয়া, টিএসপি, ফসফরাস। আমাদের শরীরে কি ওই ইউরিয়া থাকে? না, ওই ইউরিয়া সার না। এটা খুবই ক্ষুদ্র এবং মলিকুলার লেভেলে থাকে। এটা আমাদের কি হয়? মূত্রের মাধ্যমে বর্জ্য পদার্থগুলো, ওই যে একটু আগে বললাম কিডনি আমাদের রক্ত পরিশোধন করে, ওইটাই ইউরিয়া কি হয়? আমাদের বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বের হয়ে যায়। অ্যামিনো অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড। দেখেন কার্বন ডাইঅক্সাইড কি? আমরা কি নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, তার মানে কি কার্বন ডাইঅক্সাইড আনসার হবে না। এরপর দেখেন অক্সিজেন এবং রক্তের আমিষ। দেখেন আমিষ জাতীয় জিনিস আমাদের রক্ত থেকে কোষে প্রবেশ করতে পারে না, এটা একটু মনে রাখা লাগবে। এটার আনসার কি হবে আমাদের? এটার আনসার হবে গ্লুকোজ। ওকে, আচ্ছা দেখেন পরবর্তী কোশ্চেন, প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা 2009 সালে আসছিল। এখানে কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকে কি বলা হয়? আমরা যারা 6-7 এর তথ্য প্রযুক্তিটা বই কোনো সময় পড়ছি তারা এই জিনিসটা জানে। এইটা খুবই পপুলার একটা কোশ্চেন, আমাদের প্রত্যেক পরীক্ষায় আসে যারা সায়েন্সে পড়াশোনা করছি। আর যারা আর্টস কমার্সে তাদেরও আইসিটি আছে, তারাও যারা পড়ছেন তারা জানেন জিনিসটা। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকে কি বলে? এটা হচ্ছে আমাদের র্যাম, র্যাপিড অ্যাকশন মেমোরি, ঠিক আছে? র্যাম জিনিসটা হচ্ছে ছোট, যারা কম্পিউটার দোকানে গেছেন তারা র্যাম জিনিসটা চিনেন। আমি একটু আঁকায় দেখাই। জিনিসটা এরকম ছোট্ট একটা জিনিস, এই যে এরকম একটা বারের মতো, ঠিক আছে? একটা মামা ওয়েফার বারের মতো এতটুকু একটা জিনিস থাকে, এটা হচ্ছে আমাদের র্যাম। র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি। তার মানে ধরেন আপনার কম্পিউটারে কিছু জিনিস আপনি সেভ করলেন, ঠিক আছে? সেভ করার আগে এটা এখানে জমা হবে, যদি কম্পিউটার অফ হয়ে যায় সেটা চলে যাবে। এটাই হচ্ছে অস্থায়ী স্মৃতি। তো র্যামের ভিতর কি থাকে আমাদের? র্যাম আমি লিখে দিচ্ছি RAM। র্যাম হচ্ছে আমাদের কি? অস্থায়ী স্মৃতি। এটার ভিতরে কোনো কিছু পার্মানেন্টলি থাকে না। কম্পিউটার অফ করে দিলে যেটা এখানে সেভ ছিল সেটা নাই হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো এটার ফুল মিনিং বা এভ্রিভিয়েশনটা আমি লিখে দিচ্ছি। দেখেন র্যাপিড অ্যাকশন মেমোরি। দেখেন এটা আপনারা মনে রাখতে পারেন, ঠিক আছে? তো অপারেটিং সিস্টেম হবে না, হার্ডওয়্যার হবে না এবং রমও কি হবে না। রম হচ্ছে আমাদের স্থায়ী, খেয়াল করেন। RAM RAM এটা হচ্ছে অস্থায়ী এবং স্থায়ী কোনটা? RAM। একটু মনে রাখবেন, পরবর্তীতে দেখেন একবার আসছে কি অস্থায়ী স্মৃতিশক্তি, পরেরটা কি আসবে?
স্থায়ী স্মৃতিশক্তি কোনটা? তো ওটার আনসার কি হবে? র্যাম। দেখেন পরবর্তী, কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? দেখেন শব্দ, প্রত্যেকটা জিনিসের কি একটা বেগ আছে, গতি আছে, শব্দের বেগ আছে, আলোর বেগ আছে, তাই না? তো শব্দের বেগটা নির্ভর করে কোন মাধ্যম বা কিসের ভিতর দিয়ে শব্দটা আসলে কি সঞ্চালিত হচ্ছে। আমি এখানে কথা বলতেছি, এখান থেকে কি বাতাস আছে, বাতাস থেকে মাইক্রোফোনে যাচ্ছে। আচ্ছা, তারের মাধ্যমে কিন্তু যায়। আমরা গ্রামোফোনের নাম শুনছি অনেকে, এরকম দেখেন ছোট বাচ্চারা অনেক সময় এইভাবে খেলে। দেখেন এখানে একটা কাপ থাকে, তাই না? এখানে একটা লম্বা তার থাকে, এখানে কি আরেকটা কাপ থাকে। এখানে কথা বললে কি এই তারের মাধ্যমে শব্দটা এখানে পৌঁছায়, অনেক দূর পর্যন্ত পৌঁছায়। এখানে কিন্তু বাতাস নেই, এখানে কিসের মাধ্যমে পরিচালিত হয় শব্দটা? তারের মাধ্যমে, ঠিক আছে? তো শব্দ কি বেগ কত হবে এটা আসলে নির্ভর করে কোন মাধ্যমে সঞ্চালিত হচ্ছে। তো মাধ্যম এর উপর নির্ভর করে আমাদের শব্দের বেগে কি হয়, কম বেশি হয়। বায়ুতে শব্দের বেগ সবচেয়ে কম হয়, ঠিক আছে? আপনারা জানেন যারা মহাকাশের বিভিন্ন ভিডিও দেখছেন, ঠিক আছে, যারা স্যাটেলাইটে থাকে, স্যাটেলাইটের বাইরে যদি কোনো মাধ্যম না থাকে, ধরেন আপনি এখানে আছেন, আমি এখানে আছি, আমাদের ভিতরে কোনো মাধ্যম নাই, ভ্যাকুয়াম, মানে একদম ফাঁকা, তাহলে আমি যদি কথা বলি আপনি শুনতে পারবেন না। এর কারণ হচ্ছে শব্দ চলাচলের জন্য একটা রাস্তা বা মাধ্যম দরকার। তো মাধ্যমটা যদি বায়ু হয় সেক্ষেত্রে কম হবে। দেখেন বাতাস, লোহা, পানির শূন্যতা। লোহা, দেখেন এটার আনসার কি হবে আমাদের? এটার আনসার হবে আমাদের লোহা। দেখেন শূন্যতা, শূন্য মানে হচ্ছে মাঝখানে কোনো কিছু নাই, বাতাস নাই, পানি নাই, কিছু নাই, সেই ক্ষেত্রে শব্দ সঞ্চালিত হতে পারবে না, তার মানে সেখানে বেগ কত হবে? শূন্য হবে। পরবর্তী দেখেন লোহা। আচ্ছা, বাতাস, বাতাসের ভিতরে হবে শব্দ, পানির ভিতরে হবে। দেখেন মাধ্যমটা যত বেশি ঘন সেখানে শব্দের বেগটাও সবচেয়ে কি বেশি হবে। দেখেন এখানে বাতাসের থেকে ঘন কি পানি, পানি থেকে ঘন কি লোহা, তার মানে এটার আনসার কি হবে আমাদের? লোহা। লোহাতে শব্দের বেগ সবচেয়ে বেশি। আচ্ছা, এই জিনিসটার জন্য আমি আপনাদেরকে একটা বাস্তব একটা উদাহরণ দিই। দেখেন যারা রেল লাইন দেখছেন বা রেল লাইনের আশেপাশে বাসা, তারা জিনিসটা রিলেট করতে পারবেন, তারা দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কটা খুঁজে পাবেন। অনেক সময় আমরা রেল লাইনের পাত, এই যে রেল লাইন রাস্তা এরকম থাকে, এখানে কান দিলে যদি ট্রেন অনেক দূর থেকে আসে আমরা শব্দটা শুনতে পাই। দেখেন ট্রেন কিন্তু অনেক দূরে, দেখা যাইতেছে না, বাট সেটা শব্দ শোনা যাচ্ছে। এর কারণ কি? শব্দের বেগটা অনেক বেশি। বাতাসে শব্দ আসার আগে কি হইতেছে, এই রেল লাইনের মাধ্যমে শব্দটা চলে আসছে, আমরা এখানে কান পাতলে কি জিনিসটা শুনতে পাচ্ছি। ওকে, আই থিঙ্ক আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, এরপর দেখেন শূন্য মাধ্যমে নিচের কোন তিনটি বস্তুকে ছেড়ে দিলে একসাথে পড়বে? দেখেন এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, যাই হোক আপনারা জিনিসটা বুঝতে পারছেন। দেখেন বলা হচ্ছে আমার কাছে ধরেন তিনটা জিনিস আছে। দেখেন আমার কাছে একটা টিস্যু আছে, তাই না? টিস্যু এবং কলমটা ছেড়ে দিলে আসলে কোনটা আগে পড়বে আপনাদের কি মনে হয়? অবশ্যই কলমটা আগে পড়বে, তাই না? এটাই তো হওয়ার কথা। হ্যাঁ, এটাই হবে, কারণ এখানে বাতাস আছে। যদি শূন্য মাধ্যম হয় তার মানে হচ্ছে আমি কি করলাম, একটা মাধ্যম তৈরি করলাম যেখানে আসলে কিছুই নাই। ধরেন এইখানে এতটুকু বড় একটা আমি বক্স বানাইলাম, যেখানে না আছে বাতাস, না আছে পানি, কিছুই নাই, জাস্ট শূন্য, এটার ভিতরে কিছুই নাই। সেখানে যদি আমি এই কলমটা ফেলে দেই এবং এই টিস্যুটা ফেলে দিই, দুইটা একই সাথে পড়বে। এখানে যদি আপনি একটা গাড়ি রাখেন, একটা ট্রাক, বড় একটা ট্রাক, চিন্তা করেন এত বড় বিশাল একটা ট্রাক রাখলেন এবং একটা কি কলম রাখলেন, দুইটাকে ফেলে দেন, দুইটা একই সাথে এই মাটিতে পড়বে, দুইটা একই সাথে মাটিতে পড়বে। ঠিক আছে, একটু অবিশ্বাস্য মনে হতে পারে, বাট এটাই বাস্তব। আর এটা কি জিনিসটা এই পরীক্ষা করে দেখেন, গ্যালিলিও এই পরীক্ষাটা আমাদেরকে করে দেখা দিচ্ছেন যে এটা আসলে যদি মাধ্যম শূন্য হয়, ঠিক আছে, তাহলে বস্তুর ভর, ধরেন দুইটা জিনিসের তো ভর আছে, ভরের উপর ডিপেন্ড করে না। আচ্ছা, জিনিসটা আমি আর একটু ইজিলি বুঝাই। দেখেন আমার কাছে যদি আপনারা বাসায় একটা টিস্যু বা কাগজ নিবেন, এইভাবে দেখেন একটা জিনিস, এইভাবে টিস্যুটা এইভাবে ফেলবেন একবার, আরেকবার হচ্ছে এইভাবে গুটি করে ফেলবেন। দেখেন যখন গুটি করছেন তখন কিন্তু কি সে তাড়াতাড়ি পড়ে যাবে, যখন সেটা কি ছড়ানো ছিল তখন সেটা কি আস্তে আস্তে পড়বে। তার মানে কি দেখেন একই জিনিস, একই ভর, কিন্তু দুই ভাবে ছাড়ার কারণে একটা দেরিতে পড়তেছে, একটা আস্তে আস্তে পড়তেছে। এর কারণ হচ্ছে আমাদের যে মাধ্যম বাতাস আছে সেটা আমাদেরকে বাধা দিতেছে। যখন এটা ছড়ানো ছিল তখন সেটা বাধাটা বেশি ছিল, ধীরে ধীরে পড়ছে। যখন এটা গুটানো ছিল তখন কি বাধা কম ছিল এবং দ্রুত পড়ছে। তো যদি মাধ্যমই না থাকে তাহলে কি কোনো বাধা থাকবে? না, বাধা নাই মানে কি যাই উপর থেকে ফেলবেন সবই একসাথেই পড়বে। তো এখানে দেখেন যে জিনিসটা আছে পালক, পাথর, কাঠ এবং
সবগুলো একসঙ্গে, তার মানে এটার আনসার কি হবে আমাদের সবগুলো একসঙ্গে। তো এই জিনিসটা যারা আজকের আগে জানতেন না তারা কি করতেন, একদম ডিরেক্টলি পাথর দাগাই দিয়ে আসতেন, একদম ডিরেক্ট -.পয়েন্ট -2.5। ঠিক আছে, কারণ কি দেখেই মনে হচ্ছে পালক তো অনেক ধীরে ধীরে পড়বে, আপনি কল্পনা করতেছেন পরীক্ষার হলে পালক অনেক ধীরে ধীরে পড়তেছে, এইভাবে 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 কাঠটা তাড়াতাড়ি পড়ছে এবং পাথর কি ছেড়ে দেওয়ার সাথে সাথে ভূমিতে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হতো যদি মাধ্যমে বাতাস থাকতো, পানি থাকতো, মধু থাকতো, তেল থাকতো, কিন্তু এখানে আছে কি, কিছুই নাই। মাধ্যম বা বাধা দেওয়ার মতো, এই তিনটা বস্তুকে বাধা দেওয়ার মতো আসলে কেউ নাই। তার মানে এই তিনটা বস্তু একই সাথে পড়বে। তো আমি এটা মুছে দেই, নাহলে আবার অনেকে ভুল করতে পারেন। আনসার কি হবে আমাদের, আনসার হবে সব কয়টি একসঙ্গে আসলে ভূমি স্পর্শ করবে, একই সাথে ছাড়লে একই সাথে পড়বে। এটা ডিপেন্ড করতেছে শুধুমাত্র মাধ্যমের উপর। ঠিক আছে, ওকে। দেখেন ভূমিকম্প নির্ণয় যন্ত্র হচ্ছে, দেখেন এইটা নিয়ে আমি কিছু বলার আগে আপনারা নিজেরা একটু ট্রাই করেন। ঠিক আছে, কমেন্ট করে জানান এটার আনসার কি হতে পারে, কারণ এই কোশ্চেনটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসছে, অনেকবার এই জিনিসটা বারবার আসে। অবশ্যই কমেন্ট করে জানান, দেখি কমেন্টগুলো আমি, যে কে কে পারতেছেন কে কে পারতেছেন না। দেখেন এই কোশ্চেনটার আনসার দেওয়ার আগে আমি একটু কথা বলিনি এই জিনিসটা নিয়ে। দেখেন ভূমিকম্প, ঠিক আছে, মাঝে মধ্যে আমরা নিউজে দেখি 6.9 মানের ভূমিকম্প, 7.4 মানের ভূমিকম্প, এগুলো আসলে কিভাবে নির্ণয় করে একটা ভূমিকম্পের মান? ঠিক আছে, কিভাবে নির্ণয় করে? একটা যন্ত্র থাকা লাগবে, তাই না? আমার হাত 1 ফিট, এটা মাপার জন্য তো একটা যন্ত্র আছে, সেটা কি স্কেল, স্কেল দিয়ে আমি মাপছি। তো এরকম অনেক যন্ত্র আছে বিভিন্ন জিনিস মাপার জন্য। ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য একটা যন্ত্র আছে, ঠিক আছে, সেটার নাম হচ্ছে আসলে আমাদের সিসমোগ্রাফ। ঠিক আছে, এটার আনসার কি হবে আমাদের, সিসমোগ্রাফ। দেখেন সিসমোগ্রাফ হচ্ছে আমাদের আনসার। বাকিগুলো আমি বলে দিই। দেখেন ব্যারোমিটার হচ্ছে আমাদের বায়ুচাপ নির্ণয়ের যন্ত্র। ব্যারোমিটার, বাতাসের প্রেসার কেমন সেটা নির্ণয়ের জন্য আমাদের লাগে কি, ব্যারোমিটার। মনোমিটার, থার্মোমিটার নিয়ে আমরা সবাই জানি, ঠিক আছে, থার্মোমিটার আনসার হবে না, এটা আমরা নিজেরা সবাই বুঝতে পারছি। থার্মোমিটার দিয়ে কি করি আমরা, জ্বর মাপি বা শরীরের তাপমাত্রা মাপার জন্য আমরা কি করি, থার্মোমিটার নির্ণয় করি, থার্মোমিটার ইউজ করি। দেখেন দেখেন দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, এগুলো আসলে আমাদের বাস্তব জীবনের সাথে কি সম্পর্কযুক্ত। তো এই কোশ্চেনগুলা অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আর যাদের যে কোশ্চেনগুলায় সমস্যা আছে বা আপনারা বুঝতে পারেন নাই, সেগুলো অবশ্যই কমেন্টে জানান, আমি অবশ্যই রিপ্লাই দিব সবগুলার। আশা করি আপনারা এই ক্লাসটা বুঝতে পারছেন, ঠিক আছে। আর পরবর্তীতে আমার ক্লাসে আপনারা জয়েন করবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করবেন, পরবর্তীতে আসলে যাতে আপনারা জিনিসগুলো পারেন, ইজিলি পারেন। খুবই সহজ কোশ্চেন, একটু চেষ্টা করলেই পারবেন। দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি খুবই সহজ। আপনাদের অন্যান্য টপিকের তুলনায় এই টপিকে সবচেয়ে কম পরিশ্রম করা লাগবে, সবচেয়ে কম সময় আপনারা এটা আনসার করতে পারবেন এবং সবচেয়ে বেশি পরিমাণ মার্ক এখান থেকে তুলতে পারবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।